তো ভীষণ খুশি। আজও লাস্ট বেঞ্চে বসেছে। জাংকুককে আজও পড়া দিতে হবে না। ফার্স্ট ঘন্টা শেষে স্যার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে জাংকুক ক্লাসরুমে এসে সবার আগে ভালো করে ক্লাসরুমটাকে পরীক্ষণ করলো। তারপর বেশ আরামসে নিজের চেয়ারটাতে বসে জিমিনকে উদ্দেশ্য করে বলল, মিস জিমিন, স্ট্যান্ড আপ এন্ড সে ইউর রিডিং। জাংকুকের কথাটা শুনে তের পুরো হুঁশ উড়ে গেছে। আহারে বেচারি, ও কি চাইলো আর কি হলো। জিমিন তের দিকে তাকিয়ে একটু মুচকি এসে পড়া বলতে শুরু করে। হে আল্লাহ, এখন কি হবে? এই ধলা ইন্দুরটা তো খুব চালাক। আমার সব কল্পনা পানি ঢেলে দিল। তে চোরের মতন ঘাপটি মেরে বসে বসে ভাবছে কি করে কি করা যায়। ওর ভাবনার মাঝেই জাংকুকের ভারী কণ্ঠস্বর, নাও ইউ স্ট্যান্ড আপ। তে শুকনো রোগ গিলে দাঁড়ালো। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ কিম তে। নাইস নেম। সো মিস তে, হ্যাভ ইউ ফিনিশ ইউর লেসন? I finished half. What rubbish you are. Sorry sir. What do you mean by sorry? Sir, actually আমি তো একটা ছোট মানুষ। এত পড়া একদিনে কি করে শেষ করব বলেন? এর কথার মাঝে ইয়ঞ্জন ফট করে দাঁড়িয়ে বলে, তাহলে সবার সামনে তুই স্বীকার করলি তুই ছোট। এরপর থেকে যদি তুই আমাকে আন্ডা বাচ্চা বলিস তাহলে তোর খবর আছে। তোকে আমি আন্ডা বাচ্চা সাথে বলি না, গরু একটা। স্যার, ও আমাকে গরু বলল। শাট আপ। দুজনেই পুরো ক্লাস এভাবে দাঁড়িয়ে থাকবে। স্যার, আমি কেন? আমি তো পড়া শিখেছি। যা বললাম সেটা করো। কিন্তু স্যার, আর একটা কথা বললে সোজা পায়ে নিয়ে মুরগি বানিয়ে রাখবো। না বাবা থাক, এখন যদি কিছু বলতে যাই এর থেকে বেশি শাস্তি দিবে ধলা ইন্দুর। তার থেকে ভালো চুপ থাকি। এই ইয়ঞ্জনের বাচ্চাকে তো আমি পরে দেখে নেব। তে আর কথা না বাড়িয়ে চুপ করে ওইভাবেই পুরো ক্লাস দাঁড়িয়েছিল। জাংকুক ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার আগে তের কাছে যায়। হে ইউ। স্যার তে, তোমাকে যেন কাল থেকে ফার্স্ট বেঞ্চে দেখি। গতকাল এবং আজ যা লেকচার দেওয়া হয়েছে সব তোমার জন্য পড়া থাকবে। আমি কাল পড়া চাই। কি? স্যার, এতগুলো পড়া কি করে সম্ভব? স্যার, শুনুন স্যার। জাংকুক তের কোনো কথাই শুনলো না, সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আজ মিনহু আর সুবিন আসেনি, শুধু ওরা চারজন মাঠে বসেছিল। কাল কিন্তু সবাই পড়া শিখে আসবি, বিশেষ করে তুই। পারবো না শিখতে। ইচ্ছে করতেছে তোর ভাইয়ের মাথাটা ন্যাড়া করে ধুমধার একটা গান লাগিয়ে ডান্স করি। নিজে পড়া না শিখে স্যারের উপর শুধু দোষ দিচ্ছিস। একে তো ক্লাসরুমে ওই কাণ্ডটা করলি, এখন আবার ধলা ইন্দুরের পক্ষ নিয়ে কথা বলা। আচ্ছা, তোর একদিন কি আমার একদিন। এই বলে হাতের মোটা ডায়েরিটা ইয়ঞ্জনের দিকে ছুঁড়ে মারলো। জাংকুক একটা দরকারি কাজে ওই দিক দিয়ে প্রধান শিক্ষকের রুমে যাচ্ছিল। টের হলো কপালের দোষ, ডায়েরিটা ইয়ঞ্জনের উপর না পড়ে সোজা গিয়ে জাংকুকের গায়ে পড়ে। আমি শেষ, একেবারে জন্যই শেষ। তোদের কিন্তু আগে থেকে বলে গেলাম আমার চল্লিশে তোদেরকে দাওয়াত দেইনি। বেশ হয়েছে, আমাকে বই ছুঁড়ে মারলি আর পড়লো স্যারের উপর। এবার ঠেলা সামলা। ওখানকার কালা কুমির তুই চুপ থাক। যদি প্রাণী বেঁচে ফিরতে পারি তাহলে আমি তোকে দেখে নেব। হোয়াট দ্য হেল মিস্টেক? স্যার, সরি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। ভাইয়া, ও কিন্তু তোকে এটা ইচ্ছে করে মারিনি, ভুল করে পড়ে গেছে। এবারের জন্য ছেড়ে দে না প্লিজ। দেখুন মিস জিমিন, এটা বাড়ি না কলেজ। এখানে না আমি কারো ভাই না আমার কোনো বোন আছে। আমি আপনাকে চিনি না। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছে করে আপনাকে এটা মারিনি। জাংকুকের একটা কথাও না শুনে তের হাত টেনে ধরে নিজের অফিস রুমের দিকে নিয়ে যেতে লাগে। স্যার, আমার এখনো বিয়ে হয়নি, আমি এখনো অনেক ছোট। আমার জীবনটা এভাবে শেষ করে দিবেন না স্যার। আপনি কি ভেবেছেন স্যার? আমাকে মেরে ফেলে আপনি ভালো থাকবেন? আমি আপনার নামে মামলা করব, ভূত হয়ে আপনার ঘাট মটকাবো। জাস্ট শাট আপ। তোমার এই বকবকের জন্য তোমার শাস্তিটা আরো দ্বিগুণ হলো। এই বলে তাকে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, জাংকুক এখনো দরজা খুলেনি। এদিকে ইয়ঞ্জন, লিসা, জিমিন চিন্তায় শেষ। না জানি জাংকুক তের সাথে কি করছে। কিরে স্যার, সেই কখন দরজা বন্ধ করলো, এখনো খোলার নাম গন্ধ নেই। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে জিমিন। আমারও খুব টেনশন হচ্ছে। সে তো আমারও হচ্ছে, কারণ আমার ভাই রাগ কতটা ভয়ঙ্কর তা শুধু আমি জানি। ওই তো স্যার দরজা খুলেছে। জাংকুক দরজা খোলা মাত্রই তে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। তুই কাঁদছিস কেন? কি উত্তর দিচ্ছিস না কেন? স্যার তোর সাথে কি করেছে বলবি তো। কি হয়েছে? ওই ধলা ইন্দুর আমার সাথে এটা কি করে করতে পারলো? ছি। কেন, আমার ভাই তোর সাথে কি করেছে? তে, স্যার তোর সাথে খারাপ কিছু করেনি তো? একদম উল্টাপাল্টা কথা বলবি না লিসা। আমি আমার ভাইয়াকে চিনি, ও রাগী হতে পারে কিন্তু এমন নয়। তে বল না কি হয়েছে, কি করেছে ভাইয়া তোর সাথে? তোর ওই ভাই ধলা ইংরেজ এতক্ষণ পর্যন্ত আমাকে এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। ওরা তিনজন তের দিকে তাকিয়ে একসাথে কি বলে ওঠে। ইংরেজ তো সেই বহুকাল আগে চলে গেছে, কিন্তু তোর ভাইকে রেখে গেছে। এখানেই ওনার অত্যাচার শেষ হয়নি। আরো শাস্তি দিয়েছে? হ্যাঁ, ওই ধলা ইন্দুর বলেছে ওনার যত কাজ কেরানি করে কাল থেকে আমার সেই সব কাজ করতে হবে। ওরা আবারও আরেক দফা অবাক হয়ে তের দিকে তাকালো। কিছুক্ষণ আগেও রানী ছিলাম আর এখন কেরানি হয়ে গেলাম। আহারে বেচারি। এই বলে ইয়ঞ্জন জোরে হেসে দেয়। সবই ছেলেটার জন্য হয়েছে, ওকে হাসতে বারণ কর, নয়তো ওকে এখন তেলে ভেজে মানুষ কাবাব বানিয়ে ফেলবো। ইয়ঞ্জন থাম এবার, ওকে আর খ্যাপাস না। তুই একটু স্যারের সাথে কথা বলিস তো জিমি। হ্যাঁ দেখি ভাইয়াকে বলে মানানো যায় কিনা। এখন সবাই বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আজ তো কোচিংও তাড়াতাড়ি যেতে হবে।
আরে ওটা জেহো ভাইয়া না? তে ঘুরে তাকিয়ে দেখে জেহো ওদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ ওটা তো দা ভাই। যাক ভালোই হয়েছে। পায়ে যে ব্যথা, মনে হয় না সিন স্টেশন অব্দি হেঁটে যেতে পারতাম। শুধু তোর না, আরো একজনের জন্য ভালো হয়েছে। তাই তো আমি তো ভুলেই গেছিলাম। কি রে জিমি, তুই আমার দা ভাইকে দেখে এমন ব্লাশ করছিস কেন? আহ তে, কোথায় আমি ব্লাশ করছি? এর মধ্যে জেহো ওদের কাছে চলে আসে। কি খবর তোমাদের? সবাই কেমন আছো? ইয়ঞ্জন আর লিসা একসাথে বলে উঠে ভালো আছি, কিন্তু জিমিন বলে না। জেহো ওদের সাথে আরো টুকটাক কয়েকটা কথা বললো। ওরা দুজন খুব স্বাভাবিকভাবেই হেসে হেসে ওর সাথে কথা বলছে, কিন্তু জিমি কিছুই বলতে পারছে না। কি করে বলবে? জেহোকে দেখলে যে ওর বুকের ভেতরটা দুক করে, লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যায় ওর মুখটা। জিমিন, এনিথিং রং? জিমিন এক পলক জেহোপের দিকে তাকিয়ে সাথে সাথে চোখটা নামিয়ে নাসূচক মাথা নাড়লো। তাহলে কথা বলছো না যে আমার সাথে? কেমন আছো তুমি? জি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তো তোমার পড়ালেখা কেমন চলছে? ভালো। জিমিনকে এভাবে লজ্জায় নুয়ে যেতে দেখে লিসা তে মুখ টিপে টিপে হাসছে। আর এসবের কিছুই না বুঝে ওদের দিকে বলদের মতন তাকিয়ে আছে ইয়ঞ্জন। তের সাথে কি তোমার রাগ বা কোনো অভিমান আছে? কই না তো, ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে সবাই আমাদের বাসায় যায়, তুমি যাও না যে? ভাইয়া ও মেবি একেবারের জন্য যাওয়ার আশায় আছে, তাই যায় না। মানে বোঝো নাই, ও একেবারে তোমার বিয়ের দিন যাবে সেই আশায় আছে। এখন বাসায় চলো, আমার খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ চল, ভালো থেকো তোমরা, বাই। এই বলে যে হোক টেকে নিয়ে চলে যায়, আর জিমিন এক ধ্যানে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ আমার তে মামনির কলেজের দিন কেমন কাটলো? ডেভিল টিচারটা আবার কিছু বলেনি তো? না, কি বলবে, আজকে দিনটা আরো ভালো ছিল, একটা স্মরণীয় দিন। আরে তে, তুই আমার পেটে হইছস, তোর চেহারা দেখলেই আমি বলতে পারি আজ নিশ্চয়ই কোনো কিছু নিয়ে বকা খাইছিস স্যারের কাছে। আরে না না আম্মা, তেমন কিছুই না। আজকে পড়ার বরং স্যার আমার কত গুণগান করলো। বাহ, ভেরি গুড। দেখো জিন, আমাদের মেয়েটা কত লক্ষ্মী। সরি আব্বু, তোমার মেয়েকে মাফ করে দাও। ওই ধলা ইন্দুর স্যার আমার যে গুণগান করছে, আম্মা শুনলে আমার ঝাড়া দিয়ে উঠতে খাতিরদারি করবে। তার থেকে না বলাই ভালো। পাগল টাগল হয়ে গেলি নাকি? একলা একলা কি বিপির করস? কই কিছু না তো, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠি। এই মাইয়াটার হাবভাব আমার ভালো লাগে না, কোনো কিছুতেই যেন মন নাই। আমার মনে হয় তোমার ওনারে হ্যাঁ বলে দেওয়াই উচিত। আমি একা বললে তো হবে না, ওর ভাইদেরও তো বলতে হবে। আমার মনে হয় না তোমার ছেলেরা রাজি হবে। বুঝাইয়ে বললে রাজি হইতেও তো পারে, দেখো কি হয়। তবে ওরা রাজি না হলে আমি জোর করব না। ঘড়িতে বিকেল 4টা। এ আর ওর বন্ধুরা সবাই মিলে কোচিং শেষ করে কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে। সবার একটাই বক্তব্য, আজ ইয়ঞ্জন ফুসকা খাওয়াবে। কিন্তু কে কিপটা ছেলে কিছুতেই রাজি হচ্ছে না। দেখ ইয়ঞ্জন, আজ যদি তুই ফুসকা না খাওয়াস, তাহলে সবাই মিলে তোকে ফুসকার টক পানি চুবিয়ে মারবো। হ্যাঁ, জিমিনও রাজি হয়েছে থাকতে, আমরা সবাই আছি। আজ তোকে ফুসকা খাওয়াতেই হবে। তোরা এমন খাদক কেন? এমন ভাব করছিস জীবনে ফুসকা খাসনি। না খাইনি, আজ খাবো, তুই খাওয়াবি বলে। কিন্তু দোস্ত, আমার কাছে তো একটা টাকাও নেই, আমি ফকির। না এখন থাকবে কেন বল? ফুল চকলেট গিফট নিয়ে যখন বড় আপুদের পিছনে স্যাঁচড়ার মতন ঘুরিস তখন তো থাকে। আমার কথা তোরা মিলিয়ে নিস। এই ছেলে কোন দিন আন্টির বসে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বলবে দোস্ত এটা তোদের ভাবি, ফোন নিয়ে একটা। তুই কিন্তু আমাকে এভাবে বলতে পারিস না। হ্যাঁ বলেছি তো, তুই আমাকে বললি না তোর বিয়ে হবে একটা আঙ্কেল মার্কা ছেলের সাথে। তোর মতন ফোন নিয়ে মার্কা নাইজেরিয়ান কালো বান্দরের কথা আমার কিচ্ছু আসে যাবে না। আচ্ছা বাদ দে, ফুচকা আমি খাওয়াচ্ছি, চল। এভাবে কথা কাটাকাটি আর দুষ্টুমি করতে করতে ওরা সবাই মিলে ফুচকা খেতে যায়। তে টক ঝাল মিশিয়ে বেশ মজা করে ফুচকা খাচ্ছিল, আর মিঠু মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন, কিছু বলবি? আমি তোর ফুচকার প্লেট হতে চাইতে। তে মিঠুর কথাটা না বুঝে বলল, কেন আমার প্লেট তোকে দিব কেন? আর তুই তো ফুচকা খাস না, শুধু শুধু আমাকে নজর লাগাচ্ছিস যাতে আমার পেট খারাপ হয়। তের কথায় মিঠু হাসলো। মেয়েটা সত্যিই খুব বোকা, সারাদিন বকবক করে ঠিকই সবটাই না বোঝে। ফুচকা খাওয়া শেষে ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতন বাড়ি চলে যায়। জিমিন প্রতিদিন ওদের বাড়ির গাড়িতেই আসা যাওয়া করে। আজ ড্রাইভার ওকে দিয়ে গেছে ঠিকই, কিন্তু নিতে আসবে না, কারণ সে জিমিনের মাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবে। জিমিন অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না। জাংকুককে যে কল দিবে সে উপায়ও নেই। ফোনটা কখন যে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে ও খেয়ালই করেনি। ওদিকে সন্ধ্যায় একটা বাসে উঠে পড়ে। ও আমেরিকাতে থাকতে অনেকবার বাসে চড়েছে, দেশে এসে এই ফার্স্ট বাসে ওঠা। বাসে ওঠার সাথে সাথে ওর অবস্থা একেবারেই খারাপ। ওখানকার সাথে এখানকার কোনোই মিল নেই। নাকে একটা বাজে স্মেল আসতে ওর গাটা গুলিয়ে উঠলো। কোথাও যে একটা বসবে সেই জায়গাটাও নেই। তার উপর ওর সামনের সিটে বসে থাকা একটা লোক ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে ওকে গিলে খাবে। আজব তো, এই লোকটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? জীবনে কি মেয়ে মানুষ দেখেনি নাকি? মনে মনে কথাটা বলে জিমিন সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর আবারও আর চোখে তাকিয়ে দেখে লোকটা এখনো ওর দিকে আগের মতন করে তাকিয়ে আছে। বড় অসভ্য লোক তো, এখনো কিভাবে তাকিয়ে আছে? ইচ্ছে করছে নাকের উপর একটা দিয়ে নাকটা ভোঁতা করে দিই। এক্সকিউজ মি, আপনার পাটা সরান। এখন আবার বলছে পা সরাতে কেন? আমার পাটা কি ওনার সিটের উপর রেখেছি নাকি? আপনাকে কি বলছি আপনি শুনছেন না? পাটা সরান।
সুগা এতবার বলায় জিমি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে ও লোকটার পায়ের উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে সাথে পা সরিয়ে সরি বলতে যাবে তার আগেই বাসের ধাক্কায় টাল সামলাতে না পেরে সুগার উপর হুমড়ি খেয়ে পড়ে। এইটুকুতে যদি নিজেকে সামলাতে না পারেন তাহলে পাবলিক বাসে উঠেছেন কেন? জিমি সুগার উপর থেকে উঠতে উঠতে বলল, অ্যাকচুয়ালি আমার বাসে চড়ার অভ্যাস নেই, প্রতিদিন নিজেদের গাড়িতেই আসা যাওয়া করি। আজ ড্রাইভার আঙ্কেল নিতে আসেনি, ফোনটাও বন্ধ হয়ে গেছে, ভাইয়াকে কল দিতে পারিনি। আমি আপনার কাছে এত কথা শুনতে চাইনি, ভুল করেছেন সরি বলবেন, বাস এতটুকুই। কি স্যাভেজ লোক রে বাবা। সরি, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। এইটুকু বলে সুগা চোখ বন্ধ করে বাসের সিটে হেলান দিল। লোকটা আসলে অসভ্য, একটু ভদ্রতা নেই। দেখছে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, কোথায় সিটটা ছেড়ে দিবে তা না করে আরাম করে বসলো। দেখ আমি কার থেকে কি আশা করছি, দেখে মনে হচ্ছে একটা জঙ্গল। সুগা বাসায় ঘুমাচ্ছিল, হঠাৎ করে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল আসায় ও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। ড্রেসটাও চেঞ্জ করেনি, পায়ে স্লিপার পরা, মাথার চুলগুলো পাগলের মতন এলোমেলো হয়ে আছে। সুগা বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল, মাঝ রাস্তায় এসে গাড়িটা খারাপ হয়ে যায়। অন্য গাড়ির জন্য দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে বাস আসতে দেখে বাসে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর সেই একই বাসে জিমিনে ওঠে। তারপর কি হলো সেটা তো দেখতেই পেলে।